দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আগামী 4 সপ্তাহের জন্য এই আদেশ দিয়েছেন। এই সময় প্রধান বিচারপতি জানান, আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। কোটা পদ্ধতি বাতিল করে 2018 এর পরিপত্র বহাল থাকবে বলে জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশ টালমাটাল। কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের দাবি জানিয়ে সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। চলতি বছরের 5 জুন কোটা বহাল রেখে হাইকোর্ট রায় দিলে শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হয়। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। কোটা পুনর্বহাল সংক্রান্ত আদালতের রায় স্থগিতের আবেদন করে 2 শিক্ষার্থী। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি শেষে বুধবার স্থিতাবস্থার আদেশ দেন। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। স্থিতাবস্থার আদেশের পাশাপাশি সর্বোচ্চ আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে আপিল বিভাগ আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আদালত যেটা বলছেন যে কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না, রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। আর যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। আদালত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদেরও নির্দেশনা দিয়েছেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে। শিক্ষার্থীরা চাইলে আইনজীবীদের মাধ্যমে তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করতে পারবেন। মূল আবেদন নিষ্পত্তির সময় আদালত শিক্ষার্থীদের বক্তব্য বিবেচনায় নেবেন, এমনটাই আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। কোটা পদ্ধতি লাগবে না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নতুন কর্মসূচি ঘোষণা করছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। খবর সংগ্রহে শাহবাগে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, শিক্ষার্থীদের নতুন কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। এইমাত্র ঠিক কোটা বিরোধী আন্দোলনের যেই কর্মসূচি সেটি ঘোষণা করা হয়েছে। আগামীকালকে ঠিক একইভাবে বাংলা ব্লকেট অর্থাৎ 3:30 থেকে সারা দেশে প্রত্যেকটি বিশেষ করে প্রত্যেকটি যোগাযোগ মাধ্যম, রেলপথ, সড়কপথ সবগুলো অবরোধের আবারও ডাক দিয়েছে কোটা বিরোধী আন্দোলনের বিশেষ করে শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে এই শাহবাগ চত্বর থেকে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, দিনভর সারা দেশে অনেকটা বিশেষ করে ঢাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছিল। কোটা বিরোধী আন্দোলনের যেই আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিশেষ করে উপস্থিতিতে ঢাকা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়েই মূলত তারা অবস্থান নিয়েছে। বিশেষ করে ফার্মগেট, শাহবাগ চত্বর, মৎস্য ভবন সহ মতিঝিল, অন্যান্য এলাকায় আমরা যতগুলো এলাকা ঘুরেছি সবগুলো এলাকায় আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সরব অবস্থান। একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের সরব উপস্থিতি, তবে কোনো ধরনের কিন্তু আমরা অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত দেখিনি। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে শিক্ষার্থীরা যেই দাবিটি বলেছেন যে নির্বাহী বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে অর্থাৎ ত্রুটিমুক্ত প্রজ্ঞাপন আকারে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আগামী দিন ঠিক 3:30 থেকে এই একই ধরনের বাংলা ব্লকেট কর্মসূচি আবারও পরিচালনা করার কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে, কয়টা পর্যন্ত চলবে বা সেটি কখন গিয়ে থামবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো নির্দেশনা ছিল না আজকের এই কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে। তো এই ছিল আমার কাছে শাহবাগে বিশেষ করে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন শেষে কর্মসূচি ঘোষণার সবশেষ তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাহী আদেশে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকাল 10টার পর থেকে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, ফার্মগেট, এলিফ্যান্ট রোডের মোড় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেন। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান।
সরকারি চাকরির সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে বুধবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সকাল 11টার পর মিছিল নিয়ে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। শাহবাগের পাশাপাশি বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মহাখালী, উত্তরা সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে চলতে থাকে বাংলা ব্লকেড কর্মসূচি। বৈষম্যমূলক সকল ধরনের যে অযৌক্তিক কোটাগুলো রয়েছে সেগুলো যেন বাতিল করা হয়। এসএসসি, এইচএসসি সব পরীক্ষায় নারীদের পাশের হার ছেলেদের চেয়ে বেশি হয়। সো এই কোটা প্রথা এখন অযৌক্তিক এবং অসাংবিধানিক। সো নারী কোটা প্রথা বাতিলের পক্ষে আমরা এটা বলছি না যে একদম বাদ দিয়ে দিই, যদি রাখতেই চাক 5%-এর বেশি না। সরকারি চাকরির প্রত্যেকটা গ্রেডেই যৌক্তিক পর্যায়ে নেই, সর্বোচ্চ 5% করে আমাদের রাখবেন। বাংলা ব্লকেড কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা কখনো গান, কখনো আবৃত্তি, আবার কখনো কোটা নিয়ে স্লোগান দিতে থাকেন। আমি যদি 80 মার্ক পায়ে একটা জায়গায় চান্স পাচ্ছি না, কিন্তু যার মুক্তিযুদ্ধ কোটা আছে সে কিন্তু 50 মার্কেই চান্স পেয়ে যাচ্ছে। তো এখানে আমাদের মেধার মূল্যটা কোথায়? এত সংখ্যক মেধাবীদের যদি মূল্যায়ন না করে আপনারা যদি 56% কোঠা দিয়ে কোঠাধারীদের মূল্যায়ন করেন, তাহলে এখানে যে মেধাবীদের অবমূল্যায়ন হচ্ছে, এবং এক কথাই আমি বলতে চাই যে মেধাবীদের গলায় ফাঁস দিয়ে মেধাবীদের মারা হচ্ছে। উচ্চ আদালতের নতুন ঘোষণার পর আন্দোলনকারীরা জানান, কোটা নিয়ে উচ্চ আদালতের স্থিতাবস্থার যে আদেশ দেওয়া হয়েছে তাতে আন্দোলনের কোনো পরিবর্তন হবে না। নির্বাহী আদেশ দিয়ে কোটা সংস্কার করা হলে রাজপথ থেকে আন্দোলন তুলে নেওয়া হবে। যে ভাইরা আজকে কাজ করে খাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কৃষি কাজ করছে, মজুর, এই ভাইদের ছেলেমেয়েরা কি এরকম থেকে যাবে? যাদের ছেলেমেয়েরা চাকরি করে শুধু তাদেররাই চাকরি করবে, এটা তো হতে পারে। যেটি নির্বাহী বিভাগের হাতে রয়েছে, নির্বাহী বিভাগ চাইলেই একটি কমিশন গঠন করে দেওয়া কোটার যৌক্তিক সংস্কার করতে পারেন। সেই কারণে আমরা নির্বাহী বিভাগের কাছে এটির জন্য আমরা যাচ্ছি। নির্বাহী বিভাগ থেকে যেই মুহূর্তে ঘোষণা দেওয়া হবে যে আমাদের একদম দাবি মেনে নেওয়া হচ্ছে, ঠিক তারপরে 1 সেকেন্ড আমরা রাস্তায় থাকবো না। ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অবরোধের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। চরম দুর্ভোগে নগরবাসী। সারা দেশের সঙ্গে ঢাকা রেলপথও বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকার প্রধান সড়ক যানবাহন শূন্য হলেও অলিতে গলিতে ছিল দীর্ঘ ব্যক্তিগত গাড়ির লাইন। রাজধানীর প্রধান 3টি সড়ক মিরপুর রোড, কারওয়ান বাজার এবং রামপুরা বাড্ডা রোড অবরোধ হওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েন চরম বিপাকে। তবে বিকেল 5:30টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত জানাচ্ছেন ফরুক বাবু। দিনব্যাপী অবরোধ কর্মসূচিতে বুধবার সকাল 10টার পর কার্যত অচল হয়ে যায় ঢাকা। শহরের প্রধান 3টি সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কারণে প্রধান সড়ক যানশূন্য হয়ে গেলেও অলিগলিতে দীর্ঘ হতে থাকে গাড়ির লাইন। বুধবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ির চাপ স্বাভাবিক দিনের থেকে অনেক কম ছিল। এরপরও যে সকল গাড়ি সকাল 10টার পর সড়কে বের হয়েছে তাদের সবাইকেই পড়তে হয়েছে শিক্ষার্থীদের জেরার মুখে। একমাত্র অ্যাম্বুলেন্স চলাচল ছিল স্বাভাবিক। এদিকে গাড়ি থেকে নেমে অনেকেই জরুরি কাজের জন্য পায়ে হাঁটা শুরু করেন। কেউ আবার গাড়ি ফেলে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। যে যতক্ষণ থাকবে আমার গাড়িটা এখানে আছে, আমার ড্রাইভার নাই, এখন আমি গাড়িটা ফেলায় কি উত্তরে চলে যেতে পারবো? গাড়িটা রেখে আমাকে যাইতে হচ্ছে। সত্যিকার অর্থে তো এটা ভোগান্তি। আমরা চাই যে এটা একটা দ্রুত সমাধান হোক। হাতির ঝিল পর্যন্ত আসছি, পরে যা হেঁটে হেঁটে যাইতেছি হাসপাতালে বাচ্চাকে নিয়ে। আমার ভোগান্তি যেদিকে যাক শিক্ষার্থীদের এটা যুক্তি, কারণ সারা জীবন তো একজনে খাইলে হবে না। তবে সব থেকে বিপদে নিম্ন আয়ের মানুষরা। গাড়ি চালাতে না পারায় দিনের আয় নিয়ে চিন্তিত তারা। তাদের দাবিও পূরণ হোক, কিন্তু এভাবে মানুষের কষ্টদার ব্যাপারটাও চিন্তা করা উচিত যে 2 ঘন্টা 3 ঘন্টা আন্দোলন চালা যেতে পারে, সারাদিন না করে। অনেকেই মনে করেন আমরা হাসপাতালে যাচ্ছি, রুগীকে নিয়ে আসবো, যাইতে পারতেছি না,
সব রাস্তাই বন্ধ। মানবতা আছে ওনাদের বিরুদ্ধে। হ্যাঁ, ওনারাও কিন্তু আমাদের পারমিশন দিয়ে দিয়েছে যে আমাদের মা 5টায় জানাজা আমাদেরকে ছেড়ে দিচ্ছে। বিকাল 4টা বন্ধ ঠেকতে রাখছে। এখন এই মধ্যে আমরা পোস্ট নম্বর মারলাই জানে, তো আমাদের খিদার তো লাগতেছে। 2 ঘন্টা ধরে অনেক পথ ঘুরে আমরা এই জায়গায় আইছি, অনেক জায়গায় এসে বসে রয়েছি। আমরা ভাড়া চালিত গাড়ি চালাই, আমাদেরকে মহাজনকে জমা দিতে হয়। আমরা তো আমাদের পেট আছে, বউ বাচ্চা আছে, আমাদেরকে চলতে হবে ঠিকঠাকভাবে, কিন্তু চলতে পারছি না। মালিক একটা জমা কম নেব না, আমরাও বাইরে কি এটা সরকারের কাছে আমরা জিনিসটা বুঝতে চাই। রাজধানীর সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। এফডিসির সামনে রেল লাইনে বসে বিক্ষোভ করে তারা। অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক, নয়তো সারা বাংলাদেশ আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। তখন আমরা দেখব যে কিভাবে আপনারা সামাল দেন। আদালত নয়, সংসদে আইনের মাধ্যমে কোটা সংস্কারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর বাইরেও সকাল সন্ধে অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এক দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। সকাল 10:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকার বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে জড়ো হয়। চট্টগ্রামে সকাল 11:30টায় শাটল ট্রেনে চড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মহানগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। এ সময় আরও কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয়। অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম রুটে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়। বেলা 11:30টায় কক্সবাজারগামী ট্রেন ও দুপুর 12:30টায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় শিক্ষার্থীরা। এদিকে কোটা বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা প্রথমে প্যারিস রোডে জড়ো হয়, সেখানে তারা মানববন্ধন করে। এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেয়। ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জব্বারের মোড় সংলগ্ন এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে তারা। এর আগে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। অন্যদিকে নগরীর টাউন হল মোড়ে রাজপথ অবরোধ করে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। এদিকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও মিছিল করে দাবি আদায়ের স্লোগান দেয় তারা। বরিশাল থেকে পটুয়াখালী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া নগরীর বিএম কলেজের সামনে ও নথুল্লাবাদে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। কোটা বাতিলের দাবিতে খুলনার নতুন রাস্তা মোড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় ট্রেন ও পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। অন্যদিকে দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। পরে মডার্ন মোড়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুধারে শত শত যানবাহন আটকা পড়ে। কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইল সন্তোষ কাগমারি সরকারি কলেজ মোড়ে 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মধ্য দিয়ে নিষ্পত্তি হবে কোটা সংস্কার। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন রকুনুজ্জামান।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ের পর শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতাবস্থার আদেশ প্রদান করে। এই অবস্থা হাইকোর্ট বিভাগের প্রদত্ত রায়ের কার্যকারিতা থাকবে না। আগস্টের প্রথম সপ্তাহেই সর্বোচ্চ আদালতের যৌক্তিক রায়ের মধ্য দিয়ে সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী। আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়সমূহ চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তবসম্মত চূড়ান্ত রায় প্রদান করবে। আমরা জেনেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের সাথে যোগাযোগ আছে, অচিরেই এই সমস্যার সমাধান হবে। এ সময় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যারা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এসব সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন, এটা মিথ্যা এবং ভুল বার্তা দেওয়ার প্রয়াস এবং এতে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের বিরুদ্ধে নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হবে না পুলিশ। রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় বসে পড়লে জনগণের দুর্ভোগ সৃষ্টি হবে। কোর্টের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। কোর্টের মধ্য দিয়ে এই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রশ্ন ফাঁস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ধৈর্য ধরে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়, আমরা আপনাদের শক্তিতেই শক্তিমান। আপনারা এইরকম ভাবে যদি রাস্তায় বসে পড়ে তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি গিয়ে তাদেরকে অন্যদিকে ধাবিত না করতে পারে, সেইটা লক্ষ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের অর্থনৈতিক সহায়তার প্যাকেজ বাস্তবায়নে একটি টেকনিক্যাল কমিটি শিগগিরই বাংলাদেশ সফর করবে। তবে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ এবং চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে চীন। বেইজিং থেকে আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মোহিত। চীন সফরের দ্বিতীয় দিনে বুধবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিং এর সহায়তা চাওয়া হয়। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর শতভাগ সফল হয়েছে। চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে এবং সেজন্য টেকনিক্যাল কমিটি, 2 দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে এবং খুব সহসা চায়না থেকে টেকনিক্যাল কমিটি এজন্য বাংলাদেশেও যাবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার ইস্যুতে চীন জোরালো ভূমিকা রাখবে বলেও আশ্বাস মিলেছে। মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছ এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধান করবে, আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। এবং বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি সেটা উল্লেখ করে তিনি বলেছেন, মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে স্থানীয় সময় বুধবার সকাল 11টায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। চীনের দুই শীর্ষ নেতার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছে। একই সাথে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান সহ যে কোনো ইস্যুতে পাশে থাকবে দেশটি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, বেইজিং, চীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একের পর এক অপকর্ম এবং দুর্নীতি মহোৎসব থেকে জনগণের দৃষ্টি সরাতে পরিকল্পিতভাবে নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে সরকার। দুপুরে রামপুরার পূর্ব হাজিপুরার একটি মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মৎস্যজীবী দল। এই সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার সুপারিশ করলেও সরকার তাতে কর্ণপাত করছে না। তিনি জানান, সীমান্তে হত্যা হলেও সরকার নিশ্চুপ। ভারতের স্বার্থে রেল করিডোর দিয়ে দেশের স্বার্থকে বিনষ্ট করছে সরকার। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। ভারতের স্বার্থে বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে। এই যে ট্রেন চলবে, এই ট্রেনে কি থাকবে? এটা এখানে থাকবে ভারতের সামরিক সরঞ্জাম। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ, সেখানে যে রাজনৈতিক যে সংকট, সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই কারণেই আপনারা দেখছেন নানা ধরনের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে ইস্যু তৈরির দিকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ রূপগঞ্জের আনন্দ হাউজিং তল্লাশি করে দখলে নিয়েছে প্রশাসন। দুপুরে জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ অভিযানে বাড়িটি জব্দ করা হয়েছে। এ সময় বাড়িটিতে টিভি, ফ্রিজ, আসবাবপত্র সহ সব মালামালের তালিকা করা হয়েছে। এর আগে দুদকের মামলায় হাইকোর্টের আদেশে বাড়িটি জব্দ করে প্রশাসন। প্রায় 24 কাঠার ডুপ্লেক্স বাড়িটিতে দ্বিতীয় দফায় তল্লাশি শেষে সংবাদ সম্মেলন করে দুদক। অভিযানে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম, দুদকের উপপরিচালক মাইনুল হাসান রওশানী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সিমন সরকার সহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন। ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায়, ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। কিচেনে, রান্নাঘরে চায়ের কাপ, পাতি, হাঁড়ি পাত্র, রান্নার ব্যবস্থা, কুকিং সিস্টেম ছিল, টিভি। একটা পরিবার বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি, সেগুলোর আমরা তালিকা করেছি। করোনা ভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়ে জেকেজি হেলথ কেয়ারের মধ্য দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের সাবেক চিকিৎসক ডাক্তার সাবরিনা সহ 7 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক আফনাদ জান্নাত কেয়া। মামলায় আসামিদের নামে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলেন জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী, স্বত্বাধিকারী জেবুন্নেসা রিমা, এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা আসম সাইদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু, তানজিনা পাটোয়ারি। 2020 সালে করোনা মহামারী শুরুর পর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে। ওই বছরের 23 জুন জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় নমুনা পরীক্ষায় জালিয়াতি করা হয়েছে এমন অভিযোগ কামাল হোসেন নামে একজন ব্যক্তি তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরাতে সরকার কোটা আন্দোলনের অবস্থা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক সমাজের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত আলোচনা সভায় বক্তারা প্রশ্ন করেন, হঠাৎ কেন কোটা ইস্যু সামনে আনা হয়েছে। আলোচকরা বলেন, 11 বছর আগে পিএসসি ড্রাইভার প্রশ্ন ফাঁস করলেও তখন তাকে ধরা হয়নি। আবার পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, বেনজির আহমেদ সহ অন্যদের দুর্নীতির কথা বলা হলেও সরকার কাউকে আটক করছেন না। এসব ঘটনাকে নাটক আখ্যায়িত করেছেন বক্তারা। রাষ্ট্র সংস্কারে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে সরকার ভারতের সঙ্গে চুক্তি করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক সমাজের নেতারা। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়াহামা কিমিনোরু জানিয়েছেন, জাপানের কান্ট্রি অ্যাসিস্ট্যান্স পরিকল্পনা সংশোধন করা হচ্ছে। এক্ষেত্রে কোনো কোনো খাতে সহায়তা দরকার উভয় দেশ মিলে আলোচনার মধ্য দিয়ে নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে সরকারের প্রায়োরিটি অনুযায়ী জাপান পাশে থাকবে। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। এ সময় জাপানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ। এই পরিকল্পনায় জাপানের পলিসি এবং বাংলাদেশের চাহিদা অনুযায়ী জাপান অর্থায়ন করে পাশে থাকবে। পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম জানান, অতীতের মতো ভবিষ্যতেও নানা উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে জাপান। দক্ষতা বৃদ্ধিতে জাপান সহযোগিতা অব্যাহত রাখতেও অনুরোধ জানানো হয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির। আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না অ্যাটর্নি জেনারেল। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা কোটা বিরোধীদের। অবরোধে স্থবির রাজধানী সহ সারা দেশ, চরম ভোগান্তিতে যাত্রীরা। আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হবে না পুলিশ। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের। পরিকল্পিতভাবে ইস্যু তৈরির অভিযোগ রেজবের। শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। বাংলাদেশকে $1 বিলিয়ন সহায়তার ঘোষণা। 21টি সমঝোতার স্মারক সই। বেনজিরের রূপগঞ্জে 24 কাঠা ডুপ্লেক্স বাড়ি দখলে নিয়েছে প্রশাসন। স্বাস্থ্যের সাবেক ডিজি এবং সাবরিনা সহ 7 জনের নামে দুদকের মামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।